দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কাব্যাংশ হল সিন্ধু তীরে। এটি লিখেছেন কবি সৈয়দ আলাওল। এই কবিতাটির বিষয়বস্তু ও মূল উৎস বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটির বিষয়বস্তু উপস্থাপন করব, ফলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আলোচনার প্রথমেই আমরা জেনে নিই এই কাব্যাংশটির মূল উৎস কী, অর্থাৎ কাব্যাংশটি কোথায় থেকে নেওয়া হয়েছে। আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের অনুবাদমূলক কাব্য পদ্মাবতীর পদ্মা সমুদ্র খণ্ড এর অংশ বিশেষ হল সিন্ধুর তীরে কবিতাটি। এটি ত্রিপদী ছন্দে রচিত। অন্তর্মধ্য বাংলা ভাষার এটি একটি সার্থক দৃষ্টান্ত। পদ্মা সমুদ্র খণ্ড এর প্রথম কবিতাটি হল সিন্ধু তীরে। কবিতাটির নাম সিন্ধু তীরে। কবি হলেন সৈয়দ আলাওল। কবিতাটি দেখো। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। এখানে কবি বলেছেন, সখীসহ অচৈতন্য পদ্মাবতী ভেলাতে ভাসতে ভাসতে সমুদ্রের এমন তীরে এসে উপস্থিত হয়েছিল যেখানে সাগরের অতলে একটি দিব্য নগরীর অবস্থান। সেই নগরীতে দুঃখ কষ্টের লেশ মাত্র নেই, বরং সত্য ও ধর্ম সেখানে সর্বদা বিরাজমান। পরের লাইনগুলি দেখো। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণ জুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতীরে, তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহারে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। এখানে কবি বলতে চেয়েছেন, সমুদ্রকন্যা পদ্মা সেই মনোরম স্থানে বিভিন্ন বর্ণের সুগন্ধি পুষ্প সমাহারে একটি উদ্যান তৈরি করেছিল এবং সেখানে নানা রকমের মণিমুক্তোয় সজ্জিত প্রাসাদে সে সর্বক্ষণ থাকত। টঙ্গী বলতে এখানে কবি প্রাসাদকে বুঝিয়েছেন। পরের লাইনগুলি দেখো। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রইছে মাঞ্জস। এখানে কবি বলতে চেয়েছেন, একদিন সকালে সখীসহ উদ্যানে এসে সমুদ্রকন্যা পদ্মার নজরে পড়ল সিন্ধু তীরে একটি মাঞ্জস অর্থাৎ ভেলা রয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের লাইনগুলি দেখো। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী,
নিপতিতা চেতন রহিত দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে। এখানে কবি বলতে চেয়েছেন, তারপর দেখল সেই ভেলায় 4 সখী পরিবেষ্টিত অপরূপ সুন্দরী কন্যা, এখানে পদ্মাবতীর কথা বলা হয়েছে, অচৈতন্য অবস্থায় শায়িত। নিপতিতা কন্যার রূপের ছটা দেখে সমুদ্রকন্যা পদ্মা নিজের মনে অনুমান করল। পরের লাইনগুলি দেখো, ইন্দ্র সাপে বিদ্যাধরী কিবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে বেকত দেখিয়ে আঁখি তেন সবসন সাক্ষী ব্যথানিত হইছে কেশ বেশ বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। এখানে কবি বলেছেন, হয়তো ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে কোনো স্বর্গের অপ্সরা সংজ্ঞাহীন হয়ে অথবা সমুদ্রের প্রবল বাতাসে নৌকা ভেঙে দেয়ায় তার এই পরিণতি। পদ্মা আরও লক্ষ্য করল, নিপতিতা কন্যা যেন চিত্র পুতুলের মতো শায়িত রয়েছে। আলুথালু তার বেশ, শুধুমাত্র শরীর থেকে মৃদু শ্বাস নির্গত হচ্ছে। পরের লাইনগুলো দেখো, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না কর নৈরাস। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহু রক কন্যার জীবন চিকিৎসিমু প্রাণপণ কৃপাকর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া অগ্নি জালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া দণ্ড চারি এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। কবি এখানে বলতে চেয়েছেন, পিতার পুণ্যের ফলে এবং তার নিজের ভাগ্যের বলে সে পঞ্চকন্যার প্রাণ ফেরাতে ঈশ্বরের কৃপাপ্রার্থী হল। তার নির্দেশে সখীরা আগুন জেলে কেউ কন্যার গায়ে কেউ বা মাথায় ও পায়ে সেঁক দিতে থাকলো। এইভাবে তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে বেশ কিছুটা সময় অর্থাৎ 4 দণ্ড ধরে আপ্রাণ চিকিৎসার পর অবশেষে তারা চেতনা ফিরে পেল। পরের লাইনগুলি দেখো, শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। এখানে কবি বলতে চেয়েছেন, শ্রীযুক্ত মাগন ঠাকুরের আদেশেই যে কবি সৈয়দ আলাওল আলোচ্য কবিতাটি রচনা করেছেন তা কাব্যাংশের শেষে উল্লেখিত। আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করছি সমগ্র কবিতার অর্থ তোমরা বুঝতে পারলে এবং এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।